আসছেন, আপনি যদি তুরাগের প্রসঙ্গটি আপনি একটু বিস্তারিত বলেন, কারণ এটা নিয়ে কেন, প্রথম কথা হচ্ছে মানে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো ভালো মতো রিপোর্ট করতে পারছে না, বা মানে এই আসল ঘটনাটা উদ্ঘাটন করতে পারছে না। এক্সকিউজ মি। কিন্তু মানে ধরুন আপনি যদি প্রত্যেকটা রিপোর্ট জোড়া দেন, তাহলে যেটা দাঁড়ায় সেটা আপনার মুখ থেকে শুনতে চাই, আপনাদের পক্ষ থেকে আপনারা কি ফাইন্ডিংস আপনাদের। একটি হচ্ছে যে এই আমরা যদি এই তুরাগের ঘটনাকেই তুরাগ এবং আশুলিয়ায় যে মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এখানে যদি আমরা নিরপেক্ষ ভাবে দেখি, আমি যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক প্রতিবাদ সেটা যদি আমরা বাইরেও রাখি, তাহলে কিন্তু এখানে সুস্পষ্ট ভাবে এটি পরিকল্পিত একটি ঘটনা। এটি সুস্পষ্ট ভাবে এমন একটি ঘটনা যেটির সঙ্গে সরকার জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত এবং সরকারি রাজনৈতিক দল বিএনপি জড়িত। এবং এটা দুর্ঘটনা, এটা হঠাৎ করে ঘটে গেছে এটি না, এটা এই সরকারের যে স্ক্রিপ্ট, বিশেষ করে যিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন, যার মাফিয়া হিসেবে, গ্যাংস্টার হিসেবে এবং বিশেষ করে সরকারি মেশিনারিজকে ব্যবহার করে বিরোধী দলের উপর কিভাবে হামলা চালাতে হয়, হত্যাকাণ্ড ঘটাতে হয়, সে ব্যাপারে বিশেষ রকমের দক্ষতা আছে। 2001 থেকে 6 সালে আমরা সেটা দেখেছি এবং এটা রাজনৈতিক বক্তৃতাবাজি নয়, এটা প্রমাণিত সত্য। এবং আজকে দেখুন যে আপনি তুরাগের ঘটনাটি দেখুন, এবং পত্রিকায় তো বাংলাদেশে তো সাংবাদিকদের ন্যূনতম কোনো স্বাধীনতা নেই। সাংবাদিকদের কাজ হচ্ছে যে সরকারের পাবলিক রিলেশন অফিসারের দায়িত্ব পালন করে, যদি সেটা না করে তাহলে তার লাইসেন্সটা থাকবে না, তার চাকরিটা থাকবে না। এইভাবে তারা কিন্তু আজকে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। এবং এর মধ্যেও যদি আমরা দেখি যে এই ঘটনাটি কয়েকটা বিষয় যদি আপনি দেখেন, যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রথমত সবাই রাজনৈতিক কর্মী, বিশেষ করে এখানে আরিফুল, বিপ্লব, সুমন সবাই ছাত্রলীগ যুবলীগের কর্মী, এবং তুরাগ থানা আমাদের 53 নম্বর ওয়ার্ড, 54 নম্বর ওয়ার্ড ছাত্রলীগ যুবলীগের কর্মী, এবং তারা রাজনৈতিক কর্মসূচি করেছে। এবং আপনি দেখুন যে এটা কিন্তু শুধুমাত্র ট্রলারে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে, ফেলে দেওয়া হয়েছে সেটা না। ঘটনার আগে কিন্তু, তারও আগে একটি মিছিল করেছে তুরাগ থানা, আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনগুলো একটা কর্মসূচি পালন করছে। এবং সেখান থেকে প্রাথমিকভাবে সেখানে আশুলিয়ার ঘটনার আগে কিন্তু তুরাগের ঘটনা ঘটেছে, এবং সেখানে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল সহ নেতাকর্মীরা, আওয়ামী লীগের যে মিছিল ছিল, ছাত্রলীগ যুবলীগের যে মিছিল ছিল, শান্তিপূর্ণ মিছিল, প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, নিয়মিত কর্মসূচি, সেখানে তারা কিন্তু ধাওয়া দিয়েছে। এবং ধাওয়া দিয়ে একতরফা তাদের উপর কিন্তু এক ধরনের হত্যার উদ্দেশ্যে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে প্রথম দফা কিন্তু। এবং সেখানে বিএনপির যে পুলিশ তো ছিল, পুলিশের যারা ওসি থেকে শুরু করে অন্যান্য যারা ছিল, এসআই ছিল, তারা তো সেখানে গেছে। বিএনপি সুস্পষ্ট ভাবে সেখানে বিএনপির নেতা, আরো কয়েকজনের নাম আছে, একজনের তো আমাদের গণমাধ্যমে এসেছে, আবুল মাতবর, তারা সহ বিএনপি নেতাকর্মী, পুলিশের সদস্য, তারা কিন্তু এই মিছিলে হামলা চালিয়েছে। এবং হামলা চালানোর প্রেক্ষিতে জীবন বাঁচানোর তাগিদে তারা কিন্তু সেই ট্রলারে গেছে। এবং ট্রলারে যাওয়ার পরে তারা যখন আশুলিয়ার ঘাটে যাবে, আপনি দেখুন যে ঘটনাটি কিভাবে ঘটেছে। এখানে বিএনপি নেতাকর্মী যারা ছিল, তারা কিন্তু পরবর্তীতে যেই ঢাকা 18 আসনের এমপি, তার সঙ্গে যোগাযোগ করে সেই থানা বিএনপির যিনি আহ্বায়ক, এখানে কয়েকজনের নাম এসেছে, আশুলিয়ার বিএনপির নেতা বিপ্লব সহ আরো কয়েকজনের নাম এসেছে, সেখানে ফোনে যোগাযোগ করা হয়। ফোনে যোগাযোগ করে বলা হয় যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছিল, তারা জীবন বাঁচাতে ট্রলারে উঠেছে, সেই ট্রলারটি তারা নির্দিষ্ট ঘাটে গিয়ে নামবে, সেই ঘোষণাটি কিন্তু দেওয়া হয়েছিল। এবং বিএনপি এবং পুলিশের সকল সদস্য, পোশাক ছাড়া পুলিশ, পোশাক সহ পুলিশ এবং বিএনপির সশস্ত্র ক্যাডার যারা ছিল, সেখানে অস্ত্র শস্ত্র সহ, এমনটি নয় যে তারা ঘাটে এসে হুট করে ঘটনা, অস্ত্র শস্ত্র সহ তারা কিন্তু সেখানে ঘটেছিল। সন্ধ্যাবেলার আগে আপনি যখন ট্রলারটা যখন ঘাটে আসে, সেখানে কিন্তু এই ট্রলারের উপরে গিয়ে আপনি যদি প্রত্যক্ষদর্শীদের বয়ান দেখেন, বেশ কয়েকজন, এবং আপনি নানা অ্যাঙ্গেল থেকে দেখেন, যারা সেই ট্রলারটির মালিক, তার ট্রলারটি যিনি চালিয়েছে, ঘাটে যারা ছিল, বিভিন্ন ধরনের বক্তব্যকে যদি আপনি জোড়া মেলান, সেখানে দেখবেন যে তারা কিন্তু একেবারে ট্রলারে উঠে কিন্তু সেখানে নেতাকর্মীদের উপরে হামলা পরিচালনা করে। এবং সেখানে নানা ধরনের সেই দেশীয় অস্ত্র শস্ত্রটি তাদের উপর হামলা পরিচালনা করা হয়। এবং তারপর আপনি বলতে চাইছেন মানে খুনগুলো ট্রলারের ভেতরে হয়েছে, পরে ফেলে দেওয়া হয়েছে? হ্যাঁ, সেটি তো ঘটেছে। এবং এই পুরো পরিস্থিতিটা এমন ভাবে তৈরি করা হয়েছে, সেখানে নানা রিপোর্ট থেকে যেটা এসেছে এবং আমাদের যে তথ্য সংগ্রহ সেখান থেকে এসেছে, সেখানে 30 জনের মতো সব মিলিয়ে নেতাকর্মী ছিল। অনেকে সেখানে অনেক কয়েকজন সেখানে জীবন বাঁচিয়েছে, এবং সেখানে সে অবস্থা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যারা
পুলিশ সহ বিএনপি নেতাকর্মী তারা পরিকল্পিতভাবে, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে। আক্রমণ পরিচালনা করার পরে অনেককে ফেলে দেওয়া হয়েছে, অনেককে সেখানে এই পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রমণের মুখে অনেকে মৃত্যুবরণ করে। এবং শুধু তাই নয়, আপনি যদি এই আজকেও যে বিডি নিউজ সহ বিভিন্ন জায়গায় রিপোর্টটি এসেছে, পরবর্তীতে কিন্তু সেখানে নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে, লাশগুলো পড়েছিল। পুলিশ কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেনি যে এই লাশগুলো অন্তত লাশের তো আর কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, লাশগুলো ফেরত দিতে হবে। একটা রাষ্ট্রের ন্যূনতম যেটুকু দায়িত্ব, সেই দায়িত্বটুকু পালন না করে কিন্তু আপনি দেখবেন যে আজকের রিপোর্টেও যেখানে এসেছে, এই সুমনের পরিবারের লোকজন, শহীদ সুমনের পরিবারের লোকজন, আরিফুলের তারা লোকজন ট্রলার নিয়ে তারা কিন্তু ঘাটের পর ঘাট তারা গেছে, যাতে করে এখনো মামলার করতে পারছে না, এবং মানে তারা কোন রকমের মানে সাক্ষ্য দিতে পারছে না, বা কোনো কারো কাছে এই ব্যাপারগুলো তুলে ধরতে পারছে না। এই যে আমরা যে ঘটনার বর্ণনা দিয়েছি, এবং এটি এবং বিশেষ করে এটার প্রেক্ষাপট যদি আপনি মেলান, যে গত এক মাসেই প্রায় 35-40 হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারের অভ্যন্তরে কারাগারের অভ্যন্তরে কিভাবে মৃত্যুবরণ করেছে, পুলিশের হেফাজতে কিভাবে মৃত্যুবরণ করেছে, এবং পিটিএ আক্রমণ চালিয়ে কতজনকে হত্যা করা হয়েছে। তার মানে সুস্পষ্টটা এটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটা রাজনৈতিক কর্মসূচি বলা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এই কর্মসূচি তারা গ্রহণ করেছে। এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সরাসরি, এখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে যারা আছে তারা সরাসরি এটার সঙ্গে সম্পৃক্ত আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যাকাণ্ড পরিচালনা করতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে তারা লাশ চেয়েছে, এবং লাশটার মাধ্যমে তারা আওয়ামী লীগ সহ জনগণকে ভয় দেখাতে চেয়েছে। এটার সঙ্গে সুস্পষ্টভাবে তারা জড়িত। যেই হত্যাকাণ্ডের সঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জড়িত থাকে, সেখানে তারা মামলা করার সুযোগ তারা কই দিবে? এবং মামলা তারা করতে চেয়েছে কিভাবে? বাদীদের কাছ থেকে তারা স্বাক্ষর নিয়েছে, সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে, এবং অবস্থাটা এমন তৈরি করেছে, আপনি দেখুন যে তারা আজকে কথা বলার মতো পরিবেশটুকু রাখছেন। আপনি দেখুন যে সুমনের পরিবারের যদি আপনি ঘটনাগুলো দেখেন, যে পরিবার আতঙ্কিত হয়ে ফোন থেকে তাদের ছবিগুলো, তাদের সন্তানের ছবিগুলো তারা মুছে ফেলছে মেমোরি কার্ড থেকে, বাসায় দেয়ালে টাঙানো ছবিতে সেখান থেকে মুছে ফেলতে বাধ্য হচ্ছে। কতটুকু আতঙ্কগ্রস্ত করা হয়েছে পরিবারগুলোকে। এবং বিভিন্ন সামরিক এই আতঙ্কজনক অবস্থা, এত বৈরী পরিবেশ, আপনাদের রাজনীতির তাহলে মানে আপনি বলছেন আওয়ামী লীগ জনপ্রিয় হচ্ছে, কিভাবে আপনারা আগানোর ব্যাপারটা কি? ছাত্রলীগের কথা যদি বলি, আমি জানি যে হাজার হাজার ছাত্রলীগ নেতা যাদের মানে বা ছাত্রলীগের কর্মী যারা যোগাযোগ করেন, তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঢুকতে পারছে না। আপনি ছাত্রলীগ দিয়ে শুরু করুন, তারপরে আওয়ামী লীগের কথা বলুন, আপনারা আগাবেন কি করে? আমরা বিশেষ করে আমাদের নেতাকর্মীরা যেটা মনে করি যে লড়াই ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। কারণ এই আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য বা গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, কম্পিটিটিভ ডেমোক্রেসি বাংলাদেশে চালু করার জন্য, কনস্টিটিউশনাল ডেমোক্রেসি বাংলাদেশে চালু করার জন্য, কারণ আজকে তো রাষ্ট্রের কাছ থেকে জনগণ তার মালিকানা হারিয়েছে, এবং যারা আজকে রাষ্ট্রটাকে কুক্ষিগত করে রেখেছে তারা আসলে জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। তারা দেশি বিদেশি প্রভুদের মাধ্যমে এই জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতায় এবং যেভাবে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছে, এই ক্ষমতাটার সুরক্ষা তারা চায়। এবং সে কারণে আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে কারণে আমরা আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের কোনো বিকল্প নেই। এবং আমি যেটা বিশ্বাস করি যে আমাদের এই জনগণের সমর্থনের উপর ভর করে এবং সাংগঠনিক শক্তির উপর ভর করে, এবং একই সঙ্গে পাল্টা আঘাত তৈরি করতে হবে। কারণ যারা এই আমাদের উপরে আঘাত করছে, যারা আজকে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে রাজনৈতিক দলের দমন পীড়নের কাজে, আমরা মনে করি যে দেয়ালে পিঠ থেকে গেছে। এবং আমাদের এই জনগণের শক্তিতে এবং সাংগঠনিক শক্তির মাধ্যমে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আজকে চ্যালেঞ্জ করতে হবে, এই সরকার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে হবে। এবং এটার মাধ্যমে আজকে এই নিবেদন করে কোনো কিছু করার জায়গা এই সরকার রাখেনি, এই সরকার রাখবেও না।